সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মুন্ডি ফার্মা বাংলাদেশ প্রেজেন্টস অ্যাঞ্জাইনা অ্যাওয়ারনেস উইক পাওয়ার্ড বাই নাইট্রোকন্টিন, ট্রাইমাকন্টিন অ্যান্ড ডিলকন্টিন এক্সেল। বুকে ব্যথার যত কথা এই শিরোনামের অনুষ্ঠানের আজকের পঞ্চম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডক্টর শাহ মিরান। দর্শক, বুকে ব্যথা একটি অত্যন্ত কমন উপসর্গ যদি হার্টের কোনো অসুখ হয়ে থাকে। তাই বুকে ব্যথা যখন হয় তখন আমরা খুব চিন্তিত থাকি যে এটি হার্টের কোনো সমস্যা কিনা। তাই এই বুকে ব্যথা সম্পর্কে আপনাদেরকে সচেতন করার জন্য, আপনাদেরকে বুকে ব্যথার খুঁটিনাটি বিষয়গুলো জানানোর জন্য আমাদের এই সপ্তাহব্যাপী আয়োজন। বেশ কিছুদিন ধরেই আমরা আপনাদের সামনে উপস্থিত হচ্ছি দেশ বরেণ্য কিছু হৃদরোগ বিশেষজ্ঞদের সাথে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন একজন দেশ বরেণ্য চিকিৎসক ডক্টর মোহাম্মদ এনামুল কবির খান স্যার, হৃদরোগ বিশেষজ্ঞ, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ মিরান, আপনাকে এরকম একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বুকে ব্যথার যত কথা এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি মুন্ডি ফার্মা এবং রাজ টিভিকে। জানি না দর্শকদেরকে কতটুকু সচেতন করতে পারবো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। ধন্যবাদ স্যার। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের এই প্রোগ্রামের সায়েন্টিফিক পার্টনার মুন্ডি ফার্মা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। প্রোগ্রামটি স্পন্সর করেছে নাইট্রোকন্টিন, ট্রাইমাকন্টিন এবং ডিলকন্টিন এক্সেল। আর দর্শক, আমাদের এই প্রোগ্রামটি একই সাথে রাজ টিভি এবং মুন্ডি ফার্মা বাংলাদেশের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা পেজগুলোকে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেখানো 013-2425-4500 এই নাম্বারে ফোন করে প্রশ্ন করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। অথবা আপনারা চাইলে আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। দর্শক, সেক্ষেত্রে একটি অনুরোধ হলো আপনারা অবশ্যই আপনাদের বয়সটি উল্লেখ করে প্রশ্ন করবেন, তাহলে আমাদের চিকিৎসকের আপনাদের উত্তরটি দিতে সহজ হবে। স্যার, আমরা আলোচনায় আসি। যেহেতু স্যার আমরা বুকে ব্যথার যত কথা এই শিরোনামে আমরা অ্যাঞ্জাইনা অ্যাওয়ারনেস উইকটা পালন করছি, শুরুতেই স্যার আপনার কাছে জিনিসটি জানতে চাইবো যে বুকে ব্যথার কি কি কারণ হতে পারে। বুকে ব্যথার অনেকগুলো কারণ হতে পারে। তো আমরা যে ব্যথা নিয়ে বেশি চিন্তিত থাকি সেটা হচ্ছে হার্টের ব্যথা। হার্টের ব্যথা বা আমরা বলি অ্যাঞ্জিনা পেক্টোরিস। এই অ্যাঞ্জিনা পেক্টোরিস অনেকগুলো কারণে হতে পারে। তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস বা রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গিয়ে হার্টের নিজস্ব রক্তনালীতে জমা হয়ে একটা প্ল্যাক ফর্মেশন করে। ফলে এই প্ল্যাকের পরবর্তী অংশগুলোতে হার্ট যখন পরিমাণ মতো ব্লাড সাপ্লাই বা অক্সিজেন সাপ্লাই পায় না, তখনই বুকে ব্যথা হয়। হার্টের এছাড়াও অনেক কারণে বুকে ব্যথা হতে পারে, যেমন হার্টের ভালভের অ্যাওর্টিক ভালভে যদি মুখটা চেপে আসে, অ্যাওর্টিক স্টেনোসিস বলা হয়। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, অর্থাৎ হার্টের বাম পাশের একটা চেম্বার যদি মোটা হয়ে যায়, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। কিংবা হার্টের চারপাশে যে পাতলা পর্দা থাকে পেরিকার্ডিয়াম, এর প্রদাহের কারণেও বুকের ব্যথা হতে পারে। রক্তশূন্যতা কিংবা হার্টবিট অনেক বেশি, তখনও হতে পারে। এছাড়াও অনেকগুলো কার্ডিয়াক কজ আছে, এগুলোই কমন, বাট মোস্ট কমন হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস বা চর্বি জাতীয় প্রবলেমের কারণে হার্টে ব্লক হয়ে যাওয়া। আর বুকে ব্যথা হার্টের ব্যথা ছাড়াও অনেকগুলো কারণে হতে পারে। আমরা জানি যে বুকে আরো কিছু অর্গান আছে, যেমন খাদ্যনালী, দুই পাশে দুটো ফুসফুস, তার ইনফেকশন অর্থাৎ নিউমোনিয়া, ফুসফুসের পর্দার প্রদাহ। এছাড়াও আমরা মাস্কুলোস্কেলিটাল চেস্ট পেইন বলি, যেমন সার্ভাইকাল স্পন্ডাইলিসিস বা ঘাড়ের মেরুদণ্ডের সমস্যাগুলোর কারণেও বুকে ব্যথা হতে পারে। মাংসপেশির অথবা হাড়ের ব্যথার কারণে বুকের ব্যথা হতে পারে। আরেকটি কমন কারণ হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম। এটাতে আমরা অনেক সময় অডিট হয়ে যাই, বিশেষ করে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ নামে একটি ডিজিজ আছে। অ্যাসিড উপরে চলে আসে, তখনও বুকে ব্যথা হতে পারে। এটার আরেকটা নাম হচ্ছে হার্টবার্ন। এছাড়া অনেকগুলো কারণ আছে, এগুলোই কমন। মিরান, আসলে বুকে ব্যথার বিভিন্ন কারণগুলো আমাদেরকে বলার জন্য স্যার, যেহেতু আপনি বললেন যে হার্টের জন্য যে বুকে ব্যথা হয় এর মধ্যে কমন হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস, যেটা অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য কমনলি হয়ে থাকে। স্যার, এই যে অ্যানজাইনা পেক্টোরিসের কথা বললেন, এই অ্যানজাইনা পেক্টোরিসটা আসলে কি কি ধরনের হয়ে থাকে? অ্যানজাইনা পেক্টোরিস
অনেকগুলো ধরন আছে, এর মধ্যে আমরা দুইটা আমাদের মধ্যে প্রচলিত টার্ম হচ্ছে, একটা স্টেবল অ্যাঞ্জাইনা আর একটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা। স্টেবল অ্যাঞ্জাইনা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করার পরে বা একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে পেশেন্টের চেস্ট পেইন হবে। আবার পেশেন্ট যদি রেস্ট নেয় তাহলে ব্যথা চলে যাবে। অথবা কিছু ড্রাগ আছে, অ্যান্টি অ্যাঞ্জাইনাল ড্রাগ বলি আমরা, যেমন নাইট্রোগ্লিসারিন, স্প্রে আছে জিহ্বার নিচে দেওয়া হয়, অথবা ট্যাবলেট, এগুলো দিলে ব্যথা কমে যেতে পারে। আরেকটা ধরন হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা। আনস্টেবল অ্যাঞ্জাইনা এটা কিন্তু রেস্টেও হবে, অথবা সামান্য একটু পরিশ্রমেই ব্যথা শুরু হয়ে যাবে, অথবা আগে যতটুকু আহ ঔষধের পরিমাণ হতো, বিশেষ করে নাইট্রোগ্লিসারিন, আগের তুলনায় ওষুধের পরিমাণ আরো বেশি লাগে, এগুলোকে আমরা আনস্টেবল অ্যাঞ্জাইনা। ইট ইজ মোর সিভিয়াস। মিরান। খুব সুন্দর করে আমাদেরকে দুটি অ্যানজাইনার প্রকারগুলো আসলে বুঝিয়ে বলার জন্য, যে একটি হচ্ছে পেশেন্টের যখন সে একটি নির্দিষ্ট পরিমাণ এক্সারসাইজ বা নির্দিষ্ট পরিমাণ হাঁটা বা সে পরিশ্রম করবে তখন তার ব্যথাটি হবে, আরেকটি যে কোনো সময় হতে পারে, সেটা তার পরিশ্রম ছাড়াও হতে পারে বা সামান্য পরিশ্রমে হতে পারে। স্যার এই যে আপনি অ্যানজাইনার কথা আমাদেরকে বললেন, স্যার এই অ্যানজাইনা পেক্টোরিস বা এই হার্টের সমস্যার জন্য বুকে ব্যথা, এটা আসলে হওয়ার ঝুঁকিটা কাদের বেশি? খুব সুন্দর প্রশ্ন। আসলে এই অ্যাঞ্জাইনা পেক্টোরিস আমরা রিস্ক ফ্যাক্টর বলি আমাদের ডাক্তারি ভাষায়, যে রিস্ক ফ্যাক্টর কাদের বেশি। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, বিশেষ করে বয়স একটা ফ্যাক্টর, সেক্স এন্ড জেন্ডার, বিশেষ করে পুরুষ মানুষের এটা বেশি হয়, তবে মহিলাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে রেটটা আবার বেড়ে যায়। তাছাড়া ফ্যামিলি হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি। ফ্যামিলিতে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, ভাই বোন বাবা মা কারো যদি হার্টের সমস্যা থাকে তাদের সম্ভাবনা আরো বেশি। এছাড়া আরো কিছু ফ্যাক্টর আছে। ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরের মধ্যে ডায়াবেটিস, তারপরে হাই প্রেশার, ডিসলিপিডিমিয়া অর্থাৎ রক্তে কোলেস্টেরলের মাত্রা যদি অনেক বেশি হয়, ফিজিক্যাল ইনএক্টিভিটি, যারা কায়িক পরিশ্রম কম করে, ওবেসিটি অর্থাৎ শরীরের ওজন বা বিএমআই অনেক বেশি, তাদের হৃদরোগের ঝুঁকি বেশি। জি, ধন্যবাদ স্যার। ঝুঁকিপূর্ণ এই যে অবস্থাগুলো আমাদেরকে বলার জন্য, যে আসলে এই সমস্যাগুলো বা এই ধরনের কন্ডিশনের মধ্যে যারা থাকবে তাদের আসলে একটু সচেতন হওয়া উচিত, যে যে কোনো সময় আসলে হার্টের সমস্যা দেখা দিতে পারে। স্যার এই যে আমরা অ্যানজাইনা পেক্টোরিস নিয়ে কথা বলছি, অ্যানজাইনা পেক্টোরিস ডায়াগনোসিস করার জন্য আপনারা কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা রোগীদেরকে করতে বলেন? আচ্ছা, যাদের বুকের ব্যথা হবে, বুকের ব্যথাকে আসলে অবজ্ঞা করা উচিত না বা অবহেলা করা উচিত না। বুকের ব্যথা, শুধু বুকের ব্যথার আমি আরো একটা কথা যোগ করতে চাই, যে আপার অ্যাবডোমিনাল পেইন বা উপরের পেটে ব্যথা এবং বুকের ব্যথা, এই দুটি গুরুত্বের সাথে নিতে হবে। যদি কারো এরকম বুকের ব্যথা হয়, অবশ্যই আপনি বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন, মেডিসিন বা হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। এবং আমাদের কাছে রোগী আসলে প্রথমত আমরা একটা ইসিজি করে নিই। ইসিজিতে যদি কোনো পরিবর্তন অর্থাৎ অ্যাবনর্মালিটি আসে তাহলে তো আমাদের মোটামুটি শিওর হয়ে যায়। তারপরেও আমরা আরো কিছু রুটিন পরীক্ষা করি রিস্ক ফ্যাক্টর ইভালুয়েশনের জন্য, বিশেষ করে তার ডায়াবেটিস আছে কিনা, কোলেস্টেরল সমস্যা আছে কিনা, প্রেশার আছে কিনা, কিডনি প্রবলেম আছে কিনা, এইগুলো নির্ণয়ের জন্য আমরা কিছু রুটিন পরীক্ষা করে থাকি। এখন ইসিজি নরমাল হলে কি হার্টের সমস্যা নেই? না। এই ক্ষেত্রে সিমটম যদি আপনার বিশেষজ্ঞ চিন্তা করবে, সিমটম যদি সাজেস্টিভ ফর ইসকেমিক হার্ট ডিজিজ বা অ্যানজাইনা পেক্টোরিস মনে হয়, তাহলে তিনি ফার্দার কিছু পরীক্ষা করবেন, যেমন ইকোকার্ডিওগ্রাফি হতে পারে, স্ট্রেস টেস্ট বা ইটিটি হতে পারে, এমনকি প্রয়োজন বোধে অ্যানজিওগ্রামও করা লাগতে পারে। জি, ধন্যবাদ স্যার। স্যার আমরা এই আপনার আলোচনা থেকে রিস্ক ফ্যাক্টরগুলো থেকে এবং ডায়াগনোসিসের টেস্টগুলো থেকে আমরা যেটা বুঝতে পারলাম, যে যখনই কারো এরকম বুকে ব্যথার সমস্যা হবে, যদি তার এইজ একটু বেশি হয়ে থাকে এবং সে যদি রিস্ক ফ্যাক্টরের মধ্যে থাকে, অবশ্যই তাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে অবহেলা না করে সেই নির্দেশনা অনুযায়ী চিকিৎসা করানো উচিত। স্যার তাহলে কি আমরা বলতে পারি স্যার 40 বা 45 বয়স ঊর্ধ্ব যারা আছে তাদের সবারই কি রুটিন টেস্ট হিসাবে ইসিজিটা করানো যায় কিনা? ডেফিনেটলি আমার তো মনে হয় আরো আগেই করা উচিত। 30 পার হলে, অথবা যদি সিমটম থাকে
সবারই রুটিনলি এই পরীক্ষাগুলো করা উচিত। বিশেষ করে যাদের রিস্ক ফ্যাক্টর আছে, স্মোকার ইম্পর্টেন্ট, এটা আমি বাদ দিয়ে গেছি। স্মোকার, ডায়াবেটিক পেশেন্ট, হাইপারটেনসিভ পেশেন্ট অর্থাৎ যাদের হাই প্রেশার আছে, এইসব রোগীদের ডেফিনেটলি করা উচিত। স্যার আমরা একটা প্রশ্ন নিচ্ছি, আমাদের একজন দর্শক আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন, ওনার নাম মালেকা আক্তার চৌধুরী। উনি লিখেছেন যে বুকের বাম দিকে লাইট পেইন কি নির্দেশ করে? সবসময় ব্যথাটি হয় না। ওনার বয়স হচ্ছে 50 ঊর্ধ্ব, উনি একজন অধ্যাপক মানুষ, উনি জানতে চেয়েছেন এখন ওনার করণীয় কি। আচ্ছা, ওনার বয়স 50 ঊর্ধ্ব, বুকের বাম পাশে ব্যথা হয়, লাইট পেইন। লাইট পেইন, বুকের ব্যথা হার্টের সাথে রিলেটেড হলে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। বুকের ব্যথা সাধারণত মাঝখানে হয়, একদম রোগী সাধারণত এইভাবে ধরবে, আমরা বলি ডাক্তারি ভাষায় লিভিং সাইন। তো মাঝখানে হবে, পরিশ্রমের সাথে ব্যথাটা বাড়বে, এবং ডিউরেশন স্টেবল এনজাইনা যদি হয়ে থাকে সাধারণত 3 থেকে 5 মিনিট, কিন্তু এটা যদি একেবারে ক্ষণস্থায়ী বা 1 মিনিটের কম হয়, আনলাইকলি কার্ডিয়াক পেইন, এবং লেফট সাইডে ব্রেস্টের নিচে হয়, ইউজুয়ালি গ্যাস্ট্রিকের বা পেপটিক আলসার ডিজিজ পেইন হয়। তবে ওনার যেহেতু বয়স 50-এর উপরে এবং অন্যান্য রিস্ক ফ্যাক্টর যদি থেকে থাকে, বিশেষ করে ডায়াবেটিস এবং হাই প্রেশার, ওনাকে ভালো করে ইভালুয়েশন প্রয়োজন। উনি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন, হৃদরোগ বিশেষজ্ঞ অথবা মেডিসিন বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন, এবং রুটিন পরীক্ষাগুলো করা উচিত। ধন্যবাদ স্যার। দর্শক আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। নির্দেশনা অনুযায়ী আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা করাবেন। দর্শক আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার 013-2425-4500 এই নাম্বারে। স্যার আপনি আমাদেরকে এই ডায়াগনোসিসের কথাগুলো বললেন যে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হয়। স্যার এরপরে যদি যখন একটা পেশেন্টের ডায়াগনোসিস হয়ে যাবে, তার অ্যানজাইনা পেকটিস বা হার্টের সমস্যা আছে, তারপরে স্যার চিকিৎসা পদ্ধতি বা ব্যবস্থাটা কি হবে? আচ্ছা, প্রত্যেকটা চিকিৎসারই আমরা কিছু নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচের কথা বলি এবং ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ। নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ বলতে আসলে ঔষধ ছাড়া কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। আর ফার্মাকোলজিক্যাল মিনস আপনার কিছু ঔষধ থাকবে, যে ঔষধগুলো নিয়মিত খেতে হবে। তারপরেও যদি না হয়, এবং অ্যানজিওগ্রাম করে দেখতে হবে। ব্লক যদি 70% বা তার বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে স্ট্যান্টিং করতে হবে। আমি নন ফার্মাকোলজিক্যাল অর্থাৎ কিছু নিয়ম কানুনের কথা বলতে চাই। বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ, ওয়াকিং, সাইক্লিং এন্ড সুইমিং, যার পক্ষে যেটা সম্ভব ডেইলি কমপক্ষে 30 মিনিট, সপ্তাহে 3 থেকে 4 দিন বা 3 থেকে 5 দিন করা উচিত। আর রিস্ক ফ্যাক্টর গুলো নির্ণয় করতে হবে। যদি স্মোকার হয়ে থাকেন তাহলে অবশ্যই সেটি স্টেপ বাই স্টেপ বাদ দিতে হবে। হাই প্রেশার কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, আর অ্যান্টি অ্যাঞ্জিনাল ড্রাগ বা অ্যান্টি ইসকেমিক ড্রাগ এগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কন্টিনিউ করতে হবে। এরপরে যদি ইমপ্রুভ না হয়, তখন ইনভেসিভ প্রসিডিউর অর্থাৎ অ্যানজিওগ্রাম করে দেন ফার্দার ব্লক বা রিপোর্ট অনুযায়ী ফার্দার ম্যানেজমেন্ট। ধন্যবাদ স্যার। স্যার আপনি চিকিৎসার মধ্যে একটি অংশ বললেন যে অ্যান্টি অ্যাঞ্জেনাল ড্রাগ, সেটি স্যার নাইট্রোগ্লিসারিন আছে, ট্রাইমেটাজিডিন আছে। স্যার ট্রাইমেটাজিডিন এই ওষুধটা এটি মোটামুটি একটি বহুল ব্যবহৃত ওষুধ অ্যানজাইনা পেক্টোরিসের ক্ষেত্রে। স্যার এই ওষুধটি আসলে কিভাবে অ্যানজাইনা থেকে মুক্তি দিয়ে থাকে? ট্রাইমেটাজিডিন, তার আগে আমরা একটু অ্যানজাইনার কেন হয় একটু পিছনে যেতে চাই। এটা অলরেডি বিভিন্ন সেশনে আলোচনা হয়েছে। আমরা জানি অ্যানজাইনা মূলত হয় ইমব্যালেন্স বিটুইন অক্সিজেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অফ দি হার্ট। হার্টের ডিমান্ড অনুযায়ী যদি অক্সিজেন সাপ্লাই না হয়, অথবা অক্সিজেন সাপ্লাই ঠিক আছে, হার্টের ডিমান্ড বেড়ে গেল, এই ইমব্যালেন্সের কারণেই অ্যানজাইনা বা ইসকেমিক কার্ডিয়াক পেইন হয়ে থাকে। এখন হার্ট হচ্ছে পাওয়ার হাউস অফ দি বডি বলা হয়ে থাকে, কেউ কেউ বলেন, এবং মোস্ট এনার্জি ডিপেন্ডেন্ট অর্গান। এই এনার্জিটা আসে কোত্থেকে? হার্ট এই এনার্জিটা ব্যবহার করে মূলত ফ্যাটি অ্যাসিডকে জারণ প্রক্রিয়ার মাধ্যমে, অক্সিজেনের মাধ্যমে এখানে এনার্জি তৈরি করে। ম্যাক্সিমাম কিছু এনার্জি আসে গ্লুকোজ থেকে। কিন্তু যখন হার্টের ব্লাড সাপ্লাই কমে যায়, অর্থাৎ অ্যানজাইনা পেক্টোরিস বা ইসকেমিক কন্ডিশন থাকে, তখন এমনিতেই অক্সিজেন সাপ্লাই কম,
সেখানে যদি আমরা বেশি অক্সিজেন লাগে এরকম প্রক্রিয়া এনার্জি সাপ্লাই দিই, তাহলে হার্টের সমস্যা আরো বাড়বে। ট্রাইমেটাজিলিনের কাজ হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে এই এনার্জি বেশি অক্সিজেন ব্যবহারের মাধ্যমে এনার্জি প্রোডাকশনটাকে বন্ধ করে দিয়ে গ্লুকোজ থেকে অপেক্ষাকৃত কম অক্সিজেন ব্যবহারের মাধ্যমে এনার্জি প্রোডাকশনটাকে ইনক্রিজ করে। ফলে হার্টের অক্সিজেন ডিমান্ডটা কমে যাচ্ছে, অল্প অক্সিজেনেই তার ডিমান্ড ফুলফিল হচ্ছে এবং ইসকেমিক পেইন কমে যাচ্ছে। এছাড়া আরো অনেকগুলো ওয়েতে কাজ করে ধারণা করা হয়, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ে। স্যার আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, আমাদের আরেকজন দর্শক, ওনার নাম হচ্ছে শামসুদ্দিন, ওনার বয়স 39 বছর। উনি লিখেছেন যে আমি দিনে অধিক সময় কম্পিউটারে বসে কাজ করি, আমার কি রক্তনালী ব্লক হওয়ার সম্ভাবনা আছে কিনা? আচ্ছা, শুধুমাত্র অধিক সময় কম্পিউটারে বসে কাজ করলেই যে রক্তনালী ব্লক হবে তা না। রক্তনালী ব্লক হওয়ার সাথে আরো যে আমরা যে রিস্ক ফ্যাক্টর গুলোর কথা বলেছি, আপনি স্মোকার কিনা, আপনার রক্তে কোলেস্টেরল মাত্রা বেশি কিনা, ডায়াবেটিক কিনা, আপনি বসে থাকা ছাড়াও ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেমন, আপনি স্ট্রেসফুল লাইফ লিড করেন কিনা, এই ফ্যাক্টর গুলো চিন্তা করতে হবে। যদি এই ফ্যাক্টর গুলো থাকে অবশ্যই আপনার, অথবা ফ্যামিলি হিস্ট্রি আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি থাকে, তাহলে অবশ্যই সম্ভাবনা থাকতে পারে। এই রিস্ক ফ্যাক্টর গুলো চিন্তা করতে হবে। তবে আমি বলবো যারা এরকম সেডেন্টারি ওয়ার্কার তারা অবশ্যই রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এবং স্মোকিং বাদ দিতে হবে। ধন্যবাদ স্যার। স্যার যেহেতু ওনার বয়স আসলে 40-এর কাছাকাছি, 39 বছর, সেই ক্ষেত্রে ওনার আসলে একটা থ্রো ইভালুয়েশন করে তারপরে ডিসিশন নেওয়া উচিত যে তার আসলে কোনো সমস্যা হবে কিনা। আপনি যেটা বললেন যে যদি কোনো রিস্ক ফ্যাক্টর থেকে থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে যেই পরীক্ষা নিরীক্ষাগুলো করা ওনার জন্য দরকার সেগুলো করা উচিত। রিস্ক ফ্যাক্টর অথবা ওনার সিমটম থেকে থাকে, উনি খেয়াল করবেন আমরা যে সিমটম গুলোর কথা আলোচনা করেছি অ্যাঞ্জিনা পেক্টোরিসের, সেগুলো যদি থেকে থাকে, বুকের ব্যথা এবং ব্যথাটা পরিশ্রমের সাথে রিলেটেড, অথবা আরেকটা টার্ম আছে আমাদের অ্যাঞ্জিনা ইকুইভ্যালেন্ট। অনেক সময় ভুলে যাই, অ্যাঞ্জিনা ইকুইভ্যালেন্ট বলতে শুধু যে ব্যথা হবে তা না, কারো কারো এরকম হতে পারে তার এক্সারশনাল ডিসনিয়া বলি, একটু পরিশ্রম করলে শ্বাসকষ্ট হতে পারে, বা সিঁড়ি দিয়ে দোতলা তিনতলা উঠলেই তার সে বলে যে আমার দম ছোট হয়ে আসতেছে, কেউ বলে আমি হাঁপিয়ে উঠি। সেসব ক্ষেত্রে আসলে বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে ইভালুয়েট করা উচিত এবং রেলিভেন্ট পরীক্ষা নিরীক্ষা করা উচিত। ধন্যবাদ স্যার। দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার আমরা এই সবাই জানি যে আমরা একটি খারাপ সময় পার করছি, করোনা মহামারীর ভিতর দিয়ে যাচ্ছি, এবং এটিও আমরা শুনে এসেছি যেহেতু করোনা আসলে অনেক দিন হয়ে গিয়েছে, যারা কার্ডিয়াক পেশেন্ট আছে তাদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি এবং আক্রান্ত হলে তাদের সিভিয়ারিটি হওয়ার ঝুঁকিও বেশি। স্যার এই করোনা রোগী বা করোনা আক্রান্ত যারা আছেন তাদের হার্টের সুরক্ষার জন্য কি কি করা উচিত? আচ্ছা, এই ক্ষেত্রে আসলে আলাদা তেমন কিছু আমার জানা নাই। আমার শুধু এইটুকুই বলার আছে, যাদের হার্টের সমস্যা আছে যেহেতু তারা বেশি রিস্কি পেশেন্ট, তারা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, ঝুঁকিমুক্ত থাকার চেষ্টা করবেন, দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। স্ট্রেস অ্যানাদার ফ্যাক্টর ফর ইসকেমিক হার্ট ডিজিজ। আর রিস্ক ফ্যাক্টর যদি থেকে থাকে, হাইপারটেনশন, ডায়াবেটিস স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে। আগে থেকে যদি উনি হার্টের ওষুধ খেয়ে থাকেন সেই ওষুধগুলো নিয়মিত খেতে হবে, এগুলো মেনটেন করতে হবে। এক্সারসাইজ ইম্পর্টেন্ট, কিন্তু করোনা পরিস্থিতি হয়তো আমরা বাইরে যাচ্ছি না, তবে স্বাস্থ্যবিধি মেনে একটু হালকা এক্সারসাইজ করা উচিত। তাতে করে বরঞ্চ করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বা করোনার সিভিয়ারিটি কমে। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি, আমাদের একজন দর্শক, ওনার নাম আজম, ওনার বয়স হচ্ছে 23 বছর। উনি লিখেছেন যে আমার বুকের বিভিন্ন পজিশনে বুকের অস্থিগুলোতে শব্দ হয় এবং হালকা ব্যথা হয়, এখন আমার করণীয় কি? এটা ডেফিনেটলি ইসকেমিক হার্ট ডিজিজের বা অ্যাঞ্জাইনা পেক্টোরিস না, বুকে শব্দ হয় বা বিভিন্ন পজিশনে। একটা জিনিস মুভমেন্ট করলে, ডানে বামে মোচড় দিলে বা রোটেটরি মুভমেন্ট করলে যদি ব্যথা হয়, এটা আসলে নন কার্ডিয়াক, কোনো কার্ডিয়াক চেস্ট পেইন না। অতএব এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। সেই ক্ষেত্রে একটু হালকা ব্যথানাশক ওষুধ খেয়ে দেখতে পারেন, তাতেও যদি না কমে আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। দর্শক, আপনার প্রশ্নের উত্তরটি আশা করি পেয়েছেন। স্যার এই সময় আপনার কাছে যেটা জানতে চাইবো যে একজন অ্যাঞ্জাইনা পেক্টোরিসের পেশেন্ট যাদের ডায়াগনোসিস হয়ে গিয়েছে, এবং তাদের আসলে লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত?
লাইফস্টাইল অলরেডি কিছুটা আমরা আলোচনা করেছি, বিশেষ করে রেগুলার এক্সারসাইজ, ওয়াকিং, ব্রিস্ক ওয়াকিং, আমরা অর্থাৎ স্পিডে হাঁটতে হবে কমপক্ষে 30 মিনিট, সপ্তাহে কমপক্ষে 3 দিন, অথবা সাইক্লিং, সুইমিং, ভেরি মাচ ইফেক্টিভ এক্সারসাইজ এই তিনটা। তারপরে স্মোকিং, অ্যানাদার ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, এটাকে বাদ দিতে হবে। ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলোকে কন্ট্রোল করতে হবে। খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, ফ্রেশ ফ্রুটস এবং ভেজিটেবলস বেশি করে খেতে হবে। যে সকল খাবারে চর্বির মাত্রা বেশি, চর্বিগ্রস্ত কিংবা খাসিগ্রস্ত, এইসব যে খাবারগুলো থেকে অ্যাভয়েড করতে হবে। ফাস্টফুডের খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে। ওজন বেশি থাকলে অবশ্যই তার ওজন কমাতে হবে। সর্বোপরি স্ট্রেস ফ্রি থাকবেন। ধন্যবাদ স্যার। মানে আপনি যে বারবার এক্সারসাইজের কথা বলছেন স্যার, এক্সারসাইজের সাথে কিন্তু আমাদেরকে আমাদের খাদ্যাভ্যাসটিকেও খেয়াল রাখতে হবে, যেটা আপনি বললেন যে যেই খাবারগুলো আসলে ফ্যাটি ফুড, জাঙ্ক ফুড, যেগুলোতে আসলে স্যাচুরেটেড ফ্যাটটা বেশি থাকে, সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। জি স্যার, আমরা মোটামুটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, এই শেষে যেটা জানতে চাইবো আপনার কাছে, যে এই জি স্যার, আমি প্রশ্নটি আবার করছি যে স্যার, আমরা আসলে অনেকেই থাকেন যে এই বুকে ব্যথা হলে কিন্তু এটাকে গুরুত্ব দিতে চান না, বা অনেক সময় আপনি যেটা বললেন যে অ্যাসিডিটির জন্য বুকে ব্যথা হয়ে থাকে, তখন অনেক সময় দেখা তারা অ্যাসিডিটির ওষুধ খেয়ে সেটাকে দূরে থাকার চেষ্টা করেন, বা সেটি যদি আসলে হার্টের জন্য সমস্যা হয়ে থাকে এবং যদি সঠিক সময় চিকিৎসাটা না করে থাকেন, তাহলে ভয়াবহ পরিণতিটা কি হতে পারে? এটা আমরা অনেক পেশেন্ট পেয়েছি, বুকের ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে ওষুধ খেয়ে খেয়ে আমাদের কাছে একেবারে 11th আওয়ারে আসে, তখন আসলে আর কিছুই করার থাকে না। এরকম অনেক পেশেন্ট পেয়েছি। আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে উপরে পেটে ব্যথা বা আপার অ্যাবডোমিনাল পেইন, এটা কিন্তু হার্ট অ্যাটাক বা অ্যানজিনার জন্য হতে পারে। এসব ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। আর যেটা বললেন যে যদি গুরুত্ব না দেয় তাহলে পরিণতি কি হতে পারে। আমরা জানি এমআই বা হার্ট অ্যাটাক হলে মর্টালিটি রেট কিন্তু অনেক হাই, প্রতি 2 জনে 1 জন, 50% মর্টালিটি রেট, হাসপাতালে পৌঁছার আগেই মারা যায়। অতএব বুকে ব্যথা যদি কারো হয়, এটাকে মোটেও অবহেলা করা যাবে না। অবহেলা না করে হ্যাঁ, আপনি ওষুধ খেতে পারেন, প্রাথমিক ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে অবশ্যই। এছাড়া অন্যান্য যদি আগে থেকে হার্টের প্রবলেম হয়ে থাকে, সেই ওষুধগুলো খেয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন। নিকটবর্তী যে কোনো চিকিৎসকের শরণাপন্ন হন, অথবা যদি কোনো হৃদরোগ বিশেষজ্ঞ কাছে থেকে থাকে, অথবা মেডিসিন বিশেষজ্ঞ থেকে থাকে, আপনি ওনাদের শরণাপন্ন হবেন। ওনারা নির্ণয় করবে আসলে বুকের ব্যথাটা কি জন্য, এবং সেই অনুযায়ী চিকিৎসা দিবেন আপনাকে। জি ধন্যবাদ স্যার। স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। দর্শক, আমরা আমাদের সকল দর্শকদের পক্ষ থেকে, রাজ টিভির পক্ষ থেকে এবং মুন্ডি ফার্মার পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ এনামুল কবির খান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার অত্যন্ত ব্যস্ত সময়ের মাঝেও আমাদেরকে এই সময়টুকু দিয়েছেন, আমাদের দর্শকদেরকে পরামর্শ দিয়েছেন, এবং যারা প্রশ্ন করেছেন দর্শক, আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করি আপনারা আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং স্যারের পরামর্শ অনুযায়ী আপনারা সেভাবে চিকিৎসা নেবেন এবং সেই পরামর্শগুলো মেনে চলবেন। আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি সুন্দর প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে বলবো, নিজের হার্টের যত্ন নিন, এটাই আমার মেসেজ। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমরা আজকে 5ম পর্ব শেষ করলাম বুকে ব্যথার যত কথাই শিরোনামের অনুষ্ঠানের। আগামীকাল 6ষ্ঠ পর্বে, অর্থাৎ শেষ পর্বে, আপনাদের সামনে উপস্থিত হব দেশ বরেণ্য আরও একজন চিকিৎসককে নিয়ে। আলাপ হবে নতুন নতুন কিছু বিষয়। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.